শুরু করছি লেসন নাম্বার 3 অ্যান এপ্রিল ডে লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। দেখো ইনি একজন মহান কবি, আমেরিকান পোয়েট। আমাদের ইংলিশ, আমরা যে ইংলিশ লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ পড়ি, এই ইংলিশটা একটা ভাষা, আর এই ভাষাটা কিন্তু ইংল্যান্ডের। এই ইংল্যান্ডের ভাষাটাই কিন্তু আমেরিকান যারা, তারাও কিন্তু ইংলিশে কথা বলে। আরো অন্যান্য দেশ রয়েছে, যেমন অস্ট্রেলিয়া রয়েছে, ওরাও ইংলিশে কথা বলে। তাহলে ওদেরও মাতৃভাষা বা মাদার টাং হলো ইংলিশ। তেমনি আমাদের যে তোমার ইংলিশ আমরা পড়ি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংল্যান্ডের যারা কবি বা লেখক, তাদের লেখা কবিতাগুলো পড়ি। তার সঙ্গে আমরা কি পড়ি বলো দেখে, আমেরিকান পোয়েটদের লেখা কবিতাগুলো পড়ি। এগুলো সবই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি, মানে পাশ্চাত্যের দেশ, আর আমরা প্রাচ্যে আছি, মানে আমরা ইস্টার্ন কান্ট্রিতে আছি। ভারতবর্ষ একটা ইস্টার্ন কান্ট্রি, ইস্ট মানে পূর্বে আছে, মানে আমাদের দেশে আগে সূর্যোদয় হয়, পরে সূর্যোদয় হয় কোথায়? পাশ্চাত্য দেশে। তা দেখো, অ্যান এপ্রিল ডে পড়ার আগে একটু তোমাদের বলি যে অ্যান মানে কি বলো, আর অ্যানই বা কেন বসলো? এপ্রিল মানে কি? এপ্রিল একটা মাসের নাম, ডে মানে দিন, আর অ্যান মানে একটি কিসের দিন? এপ্রিল মাসের দিন। তাহলে দেখো অ্যান বসেছে এখানে, এপ্রিলটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু, তাই না? দেখো এপ্রিল কথাটা কি দিয়ে শুরু? ভাওয়েল দিয়ে শুরু, সেই জন্যই অ্যান বসেছে। তাহলে কবি বা পোয়েট হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো যে কবিতাটা লিখেছেন, সেই কবিতাটা হচ্ছে অ্যান এপ্রিল ডে, একটি এপ্রিল মাসের দিন। এই হলো কবিতার নাম। কবিতাটা বোঝার আগে একটু কিছু কথা শুনে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের যে ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, শীতের পরে আসে বসন্ত। তাহলে ঋতুগুলোর চেঞ্জ হয়, আমরা সেই চেঞ্জ অনুভব করি। শীতের পরে বসন্ত আসে, যেমন আমরা এখন ফাল্গুন মাসে আছি, মানে এখন কিন্তু আমাদের বসন্তকাল চলে এসছে, শীতের পরে আমরা বসন্তে এসছি। শীতে আমরা কুকরি শুকরি হয়ে থাকি না, একেবারে সেই সোয়েটার লেপ কাঁথা মরি দিয়ে থাকি। যখন বসন্তকাল আসে, গ্রীষ্ম নয় কিন্তু, বসন্তের পরে আবার গ্রীষ্ম আসে, কিন্তু গ্রীষ্মের আগের যে কাল বসন্তকাল, এই বসন্তকালটা হচ্ছে মার্চ এপ্রিল মাস। কোন মাস? মার্চ এবং এপ্রিল মাস। এখন কি মাস চলছে? ফেব্রুয়ারি। তাহলে মার্চ আর এপ্রিল মাসকে আমরা বলতে পারি কোন কোন কাল? ওটা বসন্তকাল, মানে শীতের পরে কিন্তু বসন্তকাল আসে। আর লক্ষ্য করবে যে সারা বছর জুড়েই কিন্তু কিছু না কিছু চাষ হয়, আর চাষ যখন হয় তখন ফসল তোলাও হয়, আবার ফসল লাগানোও হয়। গ্রীষ্মের ফসল তুলে শীতকালের ফসল লাগানো হয়, শীতকালের ফসল তুলে বসন্তকালের ফসল লাগানো হয়, এই কাজগুলো হয়। তো লক্ষ্য করবে যে এই কালের পরিবর্তনের মধ্যে প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন আসে। কিরকম পরিবর্তন আসে? তোমরা লক্ষ্য করবে যারা মাইগ্রেট তোমার করে, যে সমস্ত পাখিরা, অনেকে শীত মানে প্রধান দেশে থাকে, অনেক পাখি আছে যারা শীতে থাকে। তাহলে যেখানে শীত ছিল সেখানে তারা ছিল, কিন্তু শীত চলে গেলে তারা কি করবে? তারা সেখান থেকে, যেখানে শীত এবার পড়েছে সেখানে চলে যাবে। উল্টোটাও হতে পারে, যারা গ্রীষ্মকালীন পাখি তারা আবার গ্রীষ্মের জন্য আসে। এটা পাখির ক্ষেত্রে ঘটে। পশুদের মধ্যেও পরিবর্তন হয়, তাদের মনের যে চিন্তা ভাবনা আমরা অনুভব করি না ঠিকই, আমাদের মনেও পরিবর্তন হয়। শীতকালের মেজাজ আর বসন্তকালের মেজাজ একরকম থাকে না, গ্রীষ্মকালের মেজাজ একরকম থাকে না। আমাদের মনে পরিবর্তন হয়, প্রকৃতির মধ্যে পরিবর্তন হয়, উষ্ণতার মধ্যে পরিবর্তন হয়। আর এই বেশিরভাগ কবি তোমরা লক্ষ্য করে রাখবে যে ম্যাক্সিমাম অনেক কবি ছিলেন যারা প্রকৃতিকে খুব অবজার্ভ করতেন, লক্ষ্য করতেন, অনুভব করতেন। তোমাদের মনে হতে পারে অ্যান এপ্রিল ডে, একটি এপ্রিল মাসের দিন, এটা নিয়ে যে কবিতা লিখেছে, সেই কবিতা শুনে আমি কি করব? এই কবিতাটা শুনে আমাদের এটুকু অনুভব করতে হবে, কবির মনোভাব প্রকৃতির প্রতি তার যে অবজারভেশন, লক্ষ্য, সেটা আমাদের অনুভব করতে হবে। নাইস, মনোযোগ দিয়েছি এদিকে? ঠিক আছে, এইটা গেল জাস্ট তোমাদের বলা যে কবিরা এই ধরনের কবিতা কেন লেখেন, প্রকৃতিকে নিয়ে কেন লেখেন। অনেক কবি আছেন দেখবে, তোমরা কখনো ভাবতেই পারো না, যেমন হয়তো একটা ধরো ঘাস ফড়িংকে নিয়ে লিখে ফেললো। তোমরা প্রাইমারি স্কুলে পড়েছো বা 5 6-এ পড়েছো না, ঘাস ফড়িংকে নিয়ে কবিতা।
তো আমরা ঘাস ফড়িংকে নিয়ে ভাবিই না। আর লেখক বা কবি কি ছিল ওটা, কবিতাটার নাম কি ছিল? সবুজ ঘাস। ঠিক আছে, তো এই ধরনের পতঙ্গকে নিয়েও কিন্তু কবিরা কবিতা লেখে। তাই এইগুলো মাথায় রাখবে যে কবিরা কিন্তু ভালোবাসে প্রকৃতিকে, এর প্রকৃতির মধ্যে কিন্তু প্রকৃত আনন্দ আছে, এইটা কিন্তু মাথায় যেন থাকে সবসময়। এবার আমরা পরীক্ষার জন্য পড়বো, ঠিক আছে? শুধু পরীক্ষার জন্য নয়, তার সঙ্গে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানেও আমরা জানবো। দেখো, অ্যান এপ্রিল ডে লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আজকে হয়তো কবিতাটা ছাড়া আর অন্য কিছু হবে না, কারণ পুরো কবিতাটাই আমি সিদ্ধান্ত নিয়েছি পুরোটাই আজকে পড়াবো। দেখো, কবিতার নাম আমরা পড়েছি অ্যান এপ্রিল ডে। কবি লিখছেন হোয়েন। হোয়েন মানে হলো যখন। দ্য ওয়ার্ম সান, ওয়ার্ম মানে কি বলো? উষ্ণ, গরম। সান মানে কি বলো? সূর্য। তাহলে যখন উত্তপ্ত সূর্য, ঠিক আছে? এবার এইটুকু বাদ দাও, এখানে কমা আছে না, আর এখানে কমা আছে, এই কমাকে বাদ দাও, নিয়ে দেখো হ্যাজ রিটার্নড এগেন। হ্যাজ রিটার্নড, রিটার্ন করা মানে কি করা? টার্ন করা মানে কি করা? ঘোরা। দেখো, আমি ধরো এদিকে টার্ন করলাম, এটা টার্ন করলাম মানে ঘুরলাম। এবার যেদিকে টার্ন করেছিলাম সেই দিকে যদি টার্ন করি সেটা হবে রিটার্ন। টার্ন এদিকে ছিলাম, এবার কি হলো? রিটার্ন, আবার ফিরে আসা। বুঝে গেল ব্যাপারটা? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ঢুকে যাও, ওয়ার্ড দেখবা তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মানে ওয়ার্ডের মধ্যে ঢুকে গেলে ওয়ার্ডকে মুখস্থ করতেই হবে না। তাহলে হ্যাজ রিটার্ন এগেন, এগেন মানে কি বলো? বলো আবার। সে আবার ফিরে এসেছে, এসে এখনো যায়নি। যেমন তোমরা প্রাইভেট পড়তে এসেছো কিন্তু এখনো যাওনি, এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাই, তারপর হ্যাভ বা হ্যাজ বসাই, এবং তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাই। দেখো, এখানে সাবজেক্ট হলো দ্য ওয়ার্ম সান, গরম সূর্য, উত্তপ্ত সূর্য। হ্যাজ রিটার্ন, ফিরে এসেছে, এগেন, আবার। বোঝা গেল? প্রত্যেকটা লাইনকে বুঝতে হবে। তাহলে when the warm sun, যখন উত্তপ্ত সূর্য, has returned again, আবার ফিরে এসেছে, হলো that brings, যেটা বহন করে। কোনটা? সেই warm sun বহন করে। seed time, seed time মানে কি বলো? seed time মানে হলো বীজ বপন করার যে সময়। seed মানে কি? সিড মানে হলো বীজ। সিড মানে কি বলো? বীজ। টাইম মানে সময়, তাহলে সিড টাইম মানে হলো বীজ বপন করার সময়। সিড টাইম, দেখো সিড টাইম মানে কি বলো? বীজ বপন করার সময়কে আমরা কি বলি? সিড টাইম। সিড মানে বীজ, তার মানে বীজ বপন হবে মানে ফসল কাটাও হবে। হারভেস্ট মানে কি করা? ফসল কাটা। তাহলে এই সময় ফসল কাটাও হবে। এই যেটা ব্রিংস, যেটা নিয়ে আসে, কে নিয়ে আসে? এই ওয়ার্ম সানটাই নিয়ে আসে। এই দ্যাট মানে যেটা, ব্রিংস মানে নিয়ে আসে। কি নিয়ে আসে? সিড টাইমকে নিয়ে আসে। ফসল, সরি তোমার বীজ বপন করার অ্যান্ড হারভেস্ট এবং কৃষিকাজ করার সময় নিয়ে আসে। হ্যাজ রিটার্নড এগেন, সেটা আবার ফিরে এসছে। বলো, প্রথম 2 লাইন বুঝতে পেরেছো? when the warm sun, যখন উত্তপ্ত সূর্য, that brings, যেটা নিয়ে আসে, seed time, বীজ বপনের সময়, and harvest, এবং ফসল তোলার সময়, has returned, সে ফিরে এসেছে, again, আবার। বলতো এগেনটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 5টার মধ্যে বলো। এই এগেন মানে আবার। আবার কি হয়েছে? আবার ফিরে এসেছে। ফিরে আসাটা কি? ভার্ব। তাহলে ভার্বকে বেসড করে কে? অ্যাডভার্ব। তাহলে এগেনটা কি হলো? অ্যাডভার্ব। বুঝতে পারলে? সে আবার ফিরে এসেছে। এবার দেখো পরের 2 লাইন। টি দেখবে কবিতা লেখা থাকবে, তার আগে এরকম একটা অ্যাপোস্ট্রফি থাকবে। এটার মানে হলো আইটি ইট, এটার মানে হলো আইটি ইট। কিন্তু কবিতার ছন্দ মেলাতে গিয়ে কবিরা এই ধরনের বিভিন্ন জিনিস ব্যবহার করে। অনেক ক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক করে, ইচ্ছে করে, না হলে কবিতার ছন্দ মিলবে না। তাহলে দেখো কি আছে? ইটস মানে ইট ইজ, ইট ইজ সুইট। সুইট মানে কি বলো?
মিষ্টি। এবার দেখো মিষ্টি বলতে সবসময় যে চা খেয়েছে চাটাই যে মিষ্টি তা নয়, পরিবেশ যখন সুন্দর হয় তাকে আমরা বলি খুব মিষ্টি। বা ছোট্ট একটা মেয়ে তাকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি মিষ্টি মেয়ে, তাই না? তো মিষ্টি কিন্তু সবসময় যে মিষ্টির দোকানেই বিক্রি হয় তা কিন্তু নয়, মিষ্টি কিন্তু আমাদের মনের মধ্যেও থাকে মিষ্টতা। তাহলে ইট ইজ সুইট, এটা খুব মিষ্টি। কি করতে মিষ্টি? তখন টু ভার্বের আগে, টু ভিজিট, ভিজিট করা মানে যাওয়া, কোথাও যাওয়া। কোথায় যাওয়া? টু ভিজিট দ্য স্টিল উড। উড মানে কি? উড মানে কাঠ হয়, কিন্তু অ্যাকচুয়ালি উড হওয়া উচিত নয়, এখানে উডস হওয়া উচিত। উডস মানে কি? বন। উডস মানে বন। বন বোঝো? বন মানে অরণ্য, জঙ্গল যেটা বলবা। স্টিল মানে কি? স্টিল মানে স্থির, স্থির নিশ্চল, যাকে বলা হয় স্থির বা নিশ্চল তাকে আমরা বলি স্টিল। তাহলে বন, এই বনটা কি? বনটা কোন পাস অফ স্পেস? নাউন। কেমন বন? স্টিল। স্টিল মানে কি? স্থির বন। তাহলে এটা অ্যাডজেক্টিভ, নাউনের বিশেষণ, ভার্বের নয় কিন্তু নাউনের। তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? এটা তো আর ভার্ব নয়, বনটা কি আর ভার্ব? বনটা ভার্ব নয়, বনটা নাউন। যেখানে যে জায়গায় প্রচুর গাছ থাকে এবং সেখানে পশু পাখিরা থাকে সেই জায়গাটাকে আমরা নাম দিয়েছি। কি নাম দিয়েছি? উডস, বন বা ফরেস্ট বলতে পারো। তাহলে একটা নাউন। কেমন না? কেমন ওটা? স্টিল, স্থির। তাহলে স্টিল উড। তাহলে এটা দেখো বলছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা খুব মিষ্টি সেই স্থির বনে বেড়াতে যাওয়া। হোয়ার, যেখানে। যেখানে বলতে কোনখানে? সেই বনে, সেই বনে। স্প্রিংস, দেখো এখানে স্প্রিং মানে বসন্ত নয় কিন্তু, স্প্রিংস মানে কি করে বলো দেখি? ফোটে, ফুল ফোটাকে বলা হয় স্প্রিং করা, এটা ভার্ব। যেখানে কে ফোটে? দা ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট মানে প্রথম, ফ্লাওয়ার মানে ফুল, প্রথম ফুল। অফ দা প্লেন মানে সমভূমির, সমভূমির প্রথম ফুল ফোটে। তোমরা লক্ষ্য করবে বসন্তকালে সবচেয়ে বেশি ফুল ফোটে। লক্ষ্য করেছো? প্রকৃতিকে লক্ষ্য করে দেখবা যে সবচেয়ে বেশি ফুল বসন্তকালে হয়। তাহলে এখানে আমাকে বলো তো, এখানে কবি কি ভুল করেছে? কবি এটা ভুল করেনি, ইচ্ছে করে করেছে। বলো, এই স্প্রিংটা হলো ভার্ব, আর কে ফোটে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, এটা হলো সাবজেক্ট। লক্ষ্য করো প্রথমে বসেছে ভার্ব, তারপরে সাবজেক্ট, তাই না? কিন্তু সাবজেক্টের পরে ভার্ব বসে। কিন্তু কবিতা যদি এরকম না করে তাহলে তো ব্রিংস এর সঙ্গে স্প্রিংস মিলবে না, আবার এগেন এর সঙ্গে প্লেন মিলবে না। বুঝতে পারছো? কবিকে তো মেলাতে হবে, কবির কিছু করার নেই। সেই জন্য কবিরা ইচ্ছে করে ভুল করে, ইচ্ছে করে ভুল নয়, কবিতাকে মেলাতে হয় তার জন্য। তখন সুন্দর করে পড়বা, তখন কিভাবে পড়বা? when the warm sun that brings seed time and harvest that return again, 'tis sweet to visit the still wood where springs the first flower of the plain. বুঝতে পারছো? এইভাবে কবিতার ছন্দ মেলানো হয়। তারপর দেখো আমরা প্রথম স্ট্যান্জা কমপ্লিট করলাম, আমরা চলে আসবো স্ট্যান্জা নাম্বার 2। এবার দেখো কবি নিজের কথা বলছে, আই লাভ। হ্যাঁ, লাভ অব্দি থেমেছো, আর কিছু বলিও না। আই লাভ, আমি ভালোবাসি। লাভ মানে কি করা? ভালোবাসা। তাহলে আমি কি ভালোবাসি? দ্য সিজন। সিজন মানে কি বলো? ঋতু। সিজন মানে ঋতু। আর দা সিজন কেন বসেছে? তাহলে নির্দিষ্ট একটা সিজনের কথা বলা হচ্ছে। কোন সিজন? স্প্রিং সিজন। এই স্প্রিং মানে বসন্ত। একটা ওয়ার্ডে অনেক মানে হয়। যেমন একটা মেয়ে কারোর কারোর মা হতে পারে, কারোর মেয়ে হতে পারে, কারোর বোন হতে পারে। তেমনি একটা ওয়ার্ডও অনেক সময় নাউনও হতে পারে, অনেক সময় তার বিভিন্ন অর্থও থাকতে পারে। যেমন স্প্রিং মানে ফোটা, দেখলা? স্প্রিং তোমার তোমার আবার স্প্রিং মানে কি দেখলা? বসন্তকাল। ঠিক আছে, তাহলে এটা সেই স্প্রিং এর কথা বলা হচ্ছে। আই লাভ দ্য স্প্রিং মানে দ্য সিজন, এই ঋতুটিকে ভালোবাসি। এখানে ঋতু বলতে স্প্রিং এর কথা বোঝানো হয়েছে। স্প্রিং বসন্তকালকে। ওয়েল, খুব ভালো হয় ভালোবাসি। আমি ভালোবাসি কেমন করে? ভালোবাসি খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে। তাহলে ওয়েলটা কি? ওয়েলটা কার সঙ্গে সম্পর্কিত? ভালোভাবে কি করি? আমি ভালোবাসি। আর ভালোবাসাটা কি? আমি ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসবো। তাহলে কি হবে? এটা ভার্ব। ভালোবাসাটা ভার্ব। তাহলে এটাকে অ্যাডভার্ব। দেখো ওয়েল ভালোভাবে ভালোবাসা, তাহলে অ্যাডভার্ব।
আমি এই সিজনটাকে খুব ভালোবাসি। হোয়েন, যখন, ফরেস্ট, গ্লেডস, এই তিনটাকে একসঙ্গে পড়বা। হোয়েন মানে যখন, ফরেস্ট, গ্লেডস। এই গ্লেডস মানে কি? তোমরা বনে গিয়েছো কখনো? বাঘ ভাল্লুকের সঙ্গে থেকেছো? বাঘ ভাল্লুকের সঙ্গে থাকোনি? বনে যাওনি? আমি যাইনি। তো দেখো, হোয়েন ফরেস্ট গ্লেডস, যখন বনের মধ্যে দেখবা কিছু কিছু জায়গায় কি হয় না, গাছপালা হয় না, সেখানে ফাঁকা জায়গা থাকে, ওটাকে বলা হয় গ্লেড। ঠিক আছে? প্রচুর একটা বনে প্রচুর গাছ থাকে, তার মাঝে মাঝে ফাঁকা জায়গা, ওখানে গাছ নাই, সেই জায়গাগুলোকে বলা হয় গ্লেড। আর এখানে একটা বনের মধ্যে একটা গ্লেড থাকে না, অনেক গ্লেড থাকে, তার জন্য গ্লেডস, একের বেশি, আর তার জন্য আর। তাহলে ফরেস্ট গ্লেডস মানে বনের যে ফাঁকা জায়গা, হোয়েন মানে যখন, যখন বনের ফাঁকা জায়গাগুলি আর টিমিং কি করছে, দেখো কন্টিনিউয়াস টেন্স। টিমিং করা মানে কি করা বলো? চকচক করা। টিমিং মানে পরিপূর্ণ হওয়া, চকচক করা। সে চকচক করছে কিসে? উইথ, কোনো কিছু দিয়ে চকচক করছে। ব্রাইট ফর্মস, ব্রাইট মানে উজ্জ্বল, আর ফর্ম মানে আকারে, উজ্জ্বল আকারে একেবারে চকচক করছে। বুঝতে পারছো? উজ্জ্বল আকারে চকচক করছে। কার জন্য করছে বলো দেখি? হ্যাঁ, ফাঁক ফাঁক জায়গা থাকলেও চকচক করবে না, যদি রাত্রি হয় করবে? সূর্যের জন্য। সূর্য উঠেছে না, তাই চকচক করছে। ডের কথা বলছে না, দিনে কি হয়, সূর্য ওঠে, তাই ওই ফাঁকা জায়গায় যেহেতু গাছ নাই, তাই আলোটা পড়ার চান্স আছে। সেই জন্য কিন্তু কি হয়েছে, সেই জন্য কিন্তু তোমার ওখানে ওই জায়গাটায় তোমার কি আছে, আলো পড়ছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, তোর টেনশন নাই, ভালো মেয়েও। দেখো, ঠিক আছে, দেখো এবার এখানে লক্ষ্য করো, নর। প্রথমে নর বলে দিয়েছে। নর মানে কি? নর মানে তোকে আমি এটা বলছি, নড়াচড়া কর। নর মানে কি? নর মানে হলো না। ঠিক আছে, নর মানে না। এবার দেখ, ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস। ডার্ক মানে কি? ডার্ক মানে হচ্ছে কালো, আর মেনি ফোল্ডেড মানে অনেক ফোল্ড, ভাঁজ 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 করা। কি? ক্লাউডস মানে মেঘ। তাহলে এই যে বসন্তকাল, এই বসন্তকালে কি মেঘ থাকে? না, থাকে না, বলো। শীতের পরে যখন বসন্ত আসে, তখন মেঘ থাকতেও পারে, মেঘ নাও থাকতে পারে। কটা বোঝো? এখানে দ্ব্যর্থক অর্থ আছে। বিভিন্ন যারা পড়ান তারা বিভিন্ন ভাবে বলেন, কটা আমি দুভাবে বলছি। এখানে বলছে যে যেহেতু বসন্তকাল, তাই এখানে মেঘ থাকবে না। সেই জন্য কোনো ডার্ক, অন্ধকারময়, কোনো অনেক ভাঁজ করা ক্লাউডস বা মেঘ ফরটেল করে না। ফরটেল মানে কি বলো দেখি? ফরটেল মানে কি? এই শব্দটার মাঝে কখনো ঢুকেছো? এই শব্দটার মাঝে ঢুকেছো? যেখানে ঢুকতে পারবে সেখানে ঢুকে যাবে। দেখো, টেল মানে কি করা, বলা। আর ফর মানে কি? ফর মানে আগে, ফর মানে আগে, কোনো কিছু আগে। তাহলে ফোরটেল মানে কি? কোনো কিছু আগে থেকে বলা। কোনো কিছু আগে থেকে বলা কে কে করে? ভবিষ্যৎবাণী করা। আগামী পরশুদিন কি হবে আমি বলে দিলাম, ধরো, তাহলে কি হলো, আমি কি করলাম? ফরটেল করলাম। ধরো আমি বলে দিলাম যে মাধ্যমিক পরীক্ষায় তোদের কি কি পড়বে, তাহলে আমি কি করলাম? ফরটেল করলাম। তার মানে এটা কি হলো? ফরটেল করা হলো, আগে থেকে বলা হলো। ফোর মানে আগে, টেল মানে বলা। ঠিক আছে, তাহলে ফরটেল করা মানে কি করা হলো? আগে থেকে বলা। তাহলে কি বলে? আগে থেকে বলে কি না বলে না? বলে না। কি বলে না? দ্য আপকামিং অন অফ দ্য স্টর্মস। এই কামিং অনটা কিন্তু ভার্ব নয়, এটা নাউন। এটা নাউন, কামিং অন একসঙ্গে। কামিং অন মানে হলো আগমন। আগমন বুঝিস? আশা। আশা মানে আশা নিরাশা নয়, আশা মানে এসে। তোদের এটা কি, তোরা এসছিস এখানে, তোদের কি ঘটেছে? আগমন ঘটেছে। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিসের আগমন? অফ দ্য স্টর্মস। স্টর্ম মানে কি? ঝড়। ঝড়ের যে আগমন, এই ব্যাপারে দেখ ভালো করে বুঝ। কোনো কালো ভাঁজ করা, অনেক ভাঁজ করা মেঘগুলি বলে না যে ঝড় আসবে, এক নম্বর। অথবা কোন কালো বা মেনি ফোল্ডেড ক্লাউডস, যে অনেক ভাঁজ করা মেঘ ভবিষ্যৎবাণী করে না যে ঝড় আসবে, কারণ কোন মেঘ এখানে থাকে না। কারণ নর প্রথমে আছে। দুই ভাবে বলতে পারিস, মেঘই নাই তাই ফরটেল করার জায়গাই নাই, অথবা যদিও মেঘ থাকে তবুও ফরটেল হয় না। তাই এইটুকু বলতে পারিস, দুই ভাবেই বলতে পারিস, যেভাবে ধরতে পারিস সেভাবে ধরবি। মেন কথা হচ্ছে তোদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু এইভাবে ডিটেলসে আসবে না।
যেভাবে আসার কথা সেভাবে আসবে। দেখ, আর আমাদের তিনটে জাস্ট স্ট্যান্ডা রয়েছে, আমরা তিনটে স্ট্যান্ডাই করব, খুব বেশি টাইম লাগবে না, 8:05 বাজছে। দেখ 3 নম্বর স্ট্যান্ডা, ফ্রম দ্য আর্থস লুসেন্ট মাউল্ট। এটা মাউল্ট, অ্যাকচুয়ালি মাউল্ট অনেকে বলে, উচ্চারণটা মোল্ড হবে, মোল্ড, কারণ দেখ কোল্ড আছে এখানে, কোল্ড মোল্ড, কোল্ড মোল্ড, ট্রাইস রিভাইভস, তাই না? দেখ খুব ভালো করে বোঝে এটাকে। দেখ ফ্রম মানে কি? থেকে, এটা একটা প্রিপোজিশন না? ফ্রম মানে কি বলেছিলাম? থেকে। তাহলে কোথা থেকে? কোথা থেকে? দ্য আর্থস, পৃথিবীর। দেখ আর্থস যেমন ফাদার্স মানে বাবার, তাই তো? যেমন আমি বলি ফাদার্স নেম মানে কি বল? বাবার নাম, ফাদার্স। এখানে অ্যাপোস্ট্রফি এস দেই, নেম করি। এই অ্যাপোস্ট্রফি না দিলে কি হবে বল দেখি? ফাদার্স মানে একটা না অনেকগুলি বাবা হয়ে যাবে এস যোগ করলে, সেটা তো হবে না। তাহলে দেখো কেউ প্রশ্ন করেছে হাউ মেনি ফাদার্স ডু ইউ হ্যাভ, এরকম প্রশ্ন করে না, হাউ মেনি ফাদার্স, এটা তো হয় না, একটা বাবা মা হয়। আচ্ছা, তাহলে ফ্রম মানে থেকে, দ্য আর্থস, আর্থ মানে কার হলো এটা? কোনো কিছুর, পৃথিবীর। কি হলো? পৃথিবীর। দেখ পৃথিবীর আগে কি বসে? পৃথিবীতে নির্দিষ্ট জিনিস থাকলে কি বসে? দা সান, দা মুন, দা আর্থ, দা ভেনাস। তাহলে দা আর্থ, হ্যাঁ নির্দিষ্ট। লুজেন্ড, লুজ মানে বুঝিস? লুজ মানে আলগা, লস মানে হারানো, কিন্তু লস দেখ অনেকে ভুল করে এটা, LOSS, এই লস মানে হারানো, বোঝা গেল? এটা হারানো। LOSC, এই লস হচ্ছে লুজের পাস্ট ফর্ম, করে বুঝ, এই বুঝতে হবে। এই লস মানে হারানো, ঠিক আছে? এর পাস্ট ফর্ম হলো লস্ট। থাম, ভালো করে বোঝাই, এটা বুঝ আগে, ভালো করে বোঝে নে। দেখ LOSE এর পাস্ট ফর্ম LOST, হলো? হলো? LOST লস্ট। আর দেখ লুজ, লুজেন্ড হয়, নিয়ে লুজেন্ড হবে, বোঝা গেল? এখানে লুজ ভরা আছে, এই কথাটা ভরা আছে, লুজ। লুজ মানে দেখবি বলে না যে অনেক সময় আলগা করতে বলে, এ লুজ দাও, একটু লুজ করো, একটু লুজ করো, বুঝতে পারছিস? সেই লুজ, তার মানে কি? তার মানে আলগা করা। তার মানে দেখ ফ্রম দ্য আর্থস, ফ্রম দ্য আর্থস লুজেন্ট মানে আলগা হয়ে যাওয়া, আলগা হয়ে যাওয়া। মোল্ড, এই মোল্ড মানে কি? মোল্ড মানে আর কিছুই নয়, যখন চাষিরা মাঠে গিয়ে বীজ বপন করে তার আগে কি করে? প্রথম কাজ কি? মাটি তৈরি করে। এই মাটি তৈরি করার সময় কি করে? মাটি তৈরি করার সময় ভালো করে খনন করে, সে যে আধুনিক যন্ত্রপাতি হোক সেটা দিয়ে খনন করে, খনন করার পর তাতে সার দেয় বা বিভিন্ন ভাবে জল দিয়ে সুন্দরভাবে কি করে? মাটি তৈরি করে। তখন মাটিটা কেমন হয়ে যায়? লুজ হয়ে যায়। ওই মাটিটা হচ্ছে মোল্ড। আর কেমন মাটি? কিন্তু লুজেন্ড, আর লুজেন্ড এখানে অ্যাডজেক্টিভ, বোঝা গেল? তাই পৃথিবীর যে, পৃথিবী বলতে এখানে মাটি, ভূমির বলবি, এখানে ভূমির যে আলগা হয়ে যাওয়া মাটি, সেখানে কি হয়? সেখান থেকে কি হয়? সেখান থেকে যা স্যাপলিং, স্যাপলিং মানে চারা গাছ, স্যাপলিং মানে চারা গাছ। ড্রজ, ড্র মানে টানা, ড্র মানে টানা, কি টানে? ইটস মানে এটার, সাস্টেন্যান্স, সাস্টেন্যান্স মানে খাদ্য, বেঁচে থাকার রসদ। সাস্টেন্স মানে কি? বেঁচে থাকা, সাস্টেন করা। পৃথিবীতে সাস্টেন করতে গেলে খেতে হবে, মানে বেঁচে থাকতে গেলে খেতে হবে। আর যেটা আমরা খাবো সেই জিনিসটাকে বলা হয় সাস্টেন্যান্স। আমরা কি করব? সাস্টেন করব, মানে বেঁচে থাকবো কি খেয়ে? সাস্টেন্যান্স খেয়ে। জল আমাদের সাস্টেন্যান্স, খাবার আমাদের সাস্টেন্যান্স, সত্য মানে ঝালমুড়ি নয়, ঠিক আছে? তো এগুলো আমাদের সাস্টেন্যান্স, বেঁচে থাকার জন্য রসদ। এই বোর্ডটা আমাদের সাস্টেন্যান্স নয়, কিন্তু বাড়িতে যে জলটা আছে বিনা পয়সায় পাওয়া যায়, ওটাই অ্যাকচুয়ালি মূল্যবান, তাই অমূল্য বলা হয়, পয়সা দিয়ে কেনা যায় না ওটা, ঠিক আছে? তো জল আমাদের সাস্টেন্যান্স। তাহলে স্যাপলিং কি করে? স্যাপলিং মানে চারা গাছ কি করে? টেনে নেয়, ইট সাস্টেন্যান্স। এটা মানে, এটা বলতে এই স্যাপলিং তার নিজেরই সাস্টেন্যান্স টেনে নেয়, খাদ্য টেনে নেয়,
আমরা জানি যে আমাদের যে গাছপালা রয়েছে তারা সূর্যের আলো পরিবেশ থেকে খাদ্য তৈরি করে, তার মধ্যে মাটি একটা। অ্যান্ড থাইভস মানে হলো, থাইভস মানে বেড়ে ওঠে, থাইভস মানে একটু হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। কোনগুলো? স্যাপলিং, চারা গাছগুলো। কি করে? টেনে নেয়। কি টেনে নেয়? সাস্টেন্যান্স, খাবার। এবং সে কি করে? বেড়ে ওঠে। আচ্ছা, কোথা থেকে টেনে নেয়? ফ্রম দ্য আর্থ লুজেন্ড মাউন্ড, পৃথিবীর আলগা হয়ে যাওয়া মাটি থেকে। বুঝতে পারছিস কবিতাটা? সহজ লাগছে এবার? তারপর দেখ, এবার দেখ, দো যদিও মানে এই যে টেনে নেয়, যদিও দো স্ট্রিকেন ছিল। স্ট্রিকেন মানে কি? স্ট্রিকেন মানে যাকে আঘাত করা হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেটা মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে। টু দা হার্ট, মনের, এখানে হার্ট বলতে সংকুচিত হয়েছিল একবারে হৃদয়ের দিক থেকে। কারা? সেই চারা গাছগুলো। উইথ উইন্টার্স কোল্ড, কিসের জন্য? এখানে উইথ মানে জন্য, কিসের জন্য? উইন্টার্স মানে শীতের, কোল্ড মানে কি? ঠান্ডা। আমি একটু আগে বললাম উইন্টারের পরে স্প্রিং আসে, আর স্প্রিং এর কথা বলছে। তাহলে শীতের ঠান্ডায় যদিও ওরা কি হয়েছিল? যদি ওরা স্ট্রিকেন হয়েছিল, একদম আটো হয়েছিল। আমরা কি করি শীতের সময়? একদম 5-6টা লেপ নিয়ে একদম ঘুমিয়ে পড়ি, তাই না? খুব ভালো লাগে শীতের সময় ঘুমোতে। একটু অসুবিধা হয় যদি বাই চান্স গ্যাস বেরিয়ে যায়, তখন একটু কম হয়। দেখো, দ্য ড্রুপিং ট্রি, না নিজে করলে অসুবিধা হয় না, অন্য কেউ যদি করে, এক লেপে থাকো, অন্য কেউ করলে অসুবিধা হয়। দেখো, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, তারা যদিও শীতের ঠান্ডায় সংকুচিত হয়েছিল। ড্রুপ মানে কি করা? ঝুঁকে পড়া। ড্রুপ মানে ঝোঁকা, ট্রি মানে গাছ। রিভাইভ মানে কি? পুনর্জীবিত হওয়া, বসন্তের ছোঁয়া পেয়ে পুনর্জীবিত হয় তারা। যদিও তারা শীতকালে একদম হৃদয়ের দিক থেকে সংকুচিত হয়েছিল শীতের ঠান্ডাতে, তবু এই যে বসন্তকাল এসছে, এই বসন্তকালে ড্রুপিং, সেই ঝুঁকে পড়া ট্রি গাছগুলো কি হয়? রিভাইভ করে। সেই গাছটি কি করে? আবার জেগে ওঠে। রিভাইভ করা মানে জেগে ওঠা। ঠিক আছে, বলো এই স্থানে বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নো? এই ভিডিওটা একবার দেখবে, আর কিচ্ছু লাগবে না তোমাদের, একবার ভিডিও দেখিও, বাস। বাড়িতে একটু পড়ো, কিচ্ছু করতে হবে না। দেখো, আমি তোমাদের পড়া ধরি না, টাইম থাকে না আমার, তোমাদের যার সময় পড়িয়ে দেই। দেখো, দা সফটলি ওয়াবেলড সং, দেখো খুব ভালো করে বোঝো। সফট মানে কি? সফট, কোমল, নরম। ওয়াবেলড মানে কি? কাঁপা কাঁপা, কম্পন। ওয়াবেল মানে কম্পন, সং মানে কি? গান। দূর থেকে যখন কোনো দেখবা গান শুনবা, অন্য কোনো পাড়ায় বাজছে, তোমার রাত্রেবেলা শুনিও, দেখবা গানটা মাঝে মাঝে জোরে হয়, মাঝে মাঝে হালকা হয়। গানটা জোরে বা হালকা হচ্ছে না, গানটা ঠিকই বাজছে, কিন্তু হাওয়ার জন্য তোমার কাছে আর কখনো আস্তে আসছে, কখনো জোরে আসছে। বুঝতে পেরেছো? সেটা বলছে সফটলি ওয়াবেল সং, মানে কোমল ভাবে, মানে ওঠা নামা করা গান। কার গান? কে গান করছে? কাম, সেটা আসে। কে আসে? সং আসে। কোথা থেকে আসে? ফ্রম দ্য প্লিজেন্ট। প্লিজেন্ট মানে মনোরম, মনোরম। দেখো এখানে উডস আছে, উডস বনভূমি থেকে আসে। কেন সে গানগুলো আসে? কেন বলছে যে ওঠানামা করা গান? কারণ বিভিন্ন পাখির বিভিন্ন ডাক, বিভিন্ন পশুর বিভিন্ন ডাক। বাঘের ডাক যা, বিড়ালের ডাক কি তাই নয়? বুঝতে পারছো তো? বিভিন্ন পশু পাখির বিভিন্ন রকমের ডাক, তার সেই ডাকগুলো সফটলি ওয়াবেলড। সফটলি ওয়াবেলড মানে হচ্ছে তোমার নরম ভাবে ওঠানামা করে। এন্ড কালার্ড উইংস, কালার্ড মানে কি? তাহলে এটুকু বুঝলাম আমরা যে কি হয়, যে সফটলি ওয়াবেল সংস মানে ওই যে নরম ভাবে আসা, কাঁপা কাঁপা বা ওঠানামা করা গানগুলি কামস আসে ফ্রম দ্য প্লিজেন্ট উডস। কোথা থেকে আসে? না তো প্লিজেন্ট মনোরম বনভূমি থেকে আসে। এন্ড কালার্ড উইংস, কালার্ড মানে কি? যেটা কালার করা হয়েছে বা কালারিং আছে এরকম, রং বেরঙের। উইংস মানে কি? ডানা। উইংস মানে ডানা। ঠিক আছে। গ্ল্যান্স, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। গ্ল্যান্স, গ্ল্যান্স মানে এক ঝলক, একটা ঝলক দেয়। কে ঝলক দেয়? সেই কালার উইং ঝলক দেয়। কুইক খুব তাড়াতাড়ি, ইন দ্য ব্রাইট সান। ব্রাইট মানে উজ্জ্বল, সেই সূর্যের মধ্যে দারুণ ভাবে একটা তোমার গ্ল্যান্স, এক ঝলক দেখা যায়, যেটা মুভস
অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং। মুভস মানে কি করে, দ্যাট মুভস মানে যেটা মুভ করা, চলাফেরা করা। অ্যালং মানে ওই ওর মধ্যেই, দ্য ফরেস্ট ওপেনিং মানে বনের যে ওপেনিং গুলো রয়েছে, ফাঁকা 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 জায়গা, সেই জায়গার মধ্যে এখানে কালার উইংস গুলো আছে। এখানে কালার উইংস বলতে বিভিন্ন পাখির বিভিন্ন কালার। তুমি একটাই নাও না কেন, তুমি পিকককে নাও বা পিহেনকে নাও, তার কত সুন্দর পাখনা, তারা দেখবে বনের আশেপাশে ঘুরে বেড়ায়। সাইড দিয়ে ওপেনিং বলতে কি, বন আছে, বনের মধ্যে গাছপালা আছে, একটু ফাঁকা জায়গা আছে, ওখানে গিয়ে সুন্দর করে রোদের এখানে পাখনা মেরে দেয় কে, ময়ূর। তো এরকম বিভিন্ন পশু পাখিরা আছে, তারা কি করে, তারা ওই সুন্দর পাখি, যারা পাখি হয় তাদেরই কালার হয়, সেই কালার উইং গুলোকে তারা কি খুলে দেয়। বলো এটা বুঝতে পেরেছো? আরেকবার দেখো, দেখো দ্য সফটলি ওয়াবেল সং। সফটলি মানে নরম, ওয়াবেল মানে কি বলো, ওয়াবেল মানে হলো ওঠানামা করা। ওঠানামা করা মানে কাঁপা কাঁপা, সং কাম, সেটা আসে কোথা থেকে আসে, ফ্রম দ্য প্লিজেন্ট উড, মনোরম বনভূমি থেকে আসে। কালার উইংস, রং বেরঙের পাখনাও আছে। এবার উইংস বলেছে, তাহলে উইংস কার থাকে, উইংস কার থাকে, মানুষের তো থাকে না। হ্যাঁ মানুষের থাকে না, কিন্তু আগেকার দিনে যারা ওই তোমার পরী ছিল তাদের ডানা থাকতো, কিন্তু সেটা রূপকথার গল্প। অ্যাকচুয়ালি মানুষের কোনো ডানা থাকে না, ঠিক আছে। কার ডানা থাকে, পশুদেরও থাকে না। ডানা কার থাকে, ডানা পাখিদের থাকে। তারপরে ময়ূর, তারপরে বিভিন্ন পাখি যারা রয়েছে, হ্যাঁ বক, তারপরে দাঁড় কাক, হ্যাঁ তারপরে তোমার ধরো আরো অনেক পাখি রয়েছে, সে সমস্ত পাখিদের ডানা থাকে। সেগুলি গ্ল্যান্স কুইক, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, গ্ল্যান্স দেখতে পাওয়া যায় কুইক, খুব তাড়াতাড়ি। ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের মধ্যে। দ্যাট মুভস, চলাফেরা করে। অ্যালং, কার মধ্যে চলাফেরা করে, দ্য ফরেস্ট ওপেনিং। ওই যে ওপেনিং বলছে না, এই ওপেনিং মানেই গেটস, এই ওপেনিং মানেই গেটস। ওই যে একটু আগে বললাম, ওই গ্লেডের মধ্যে আলো পড়ে। গ্লেড মানে কি, বনভূমির যে ফাঁকা জায়গায়, ওই জায়গায় চলে যায়, এই ওই জায়গায় চলে গিয়ে আলো নেওয়ার চেষ্টা করে। দেখো না, শীতের পরে যখন রোদ আসে না, তখন আমাদের মনে হয় রোদে গিয়ে বসি, খুব ভালো লাগে। কিন্তু শীতে তো রোদে বসি, কিন্তু শীতকালে তো অনেক সময় রোদই পাওয়া যায় না। রোদ পাওয়া যায়, রোদই অনেক সময় পাওয়া যায় না। তো আমরা গ্রীষ্মকালে একটু রোদ পাই, কত ভালো লাগে নিজেদেরকে, পাখিদেরকেও কিন্তু ভালো লাগে। আমরা চলে এসেছি কত নম্বর স্ট্যাঞ্জা, একেবারে লাস্ট স্ট্যাঞ্জা। তো আজকে দেখো আমরা সুন্দরভাবে এই কবিতাটা শেষ করতে চলেছি। হোয়েন, যখন, দ্য ব্রাইট সানসেট। এবার দেখো কবি অ্যান এপ্রিল ডে কথা বলছিলেন, এবার সানসেটের কথা তিনি বলছেন, সূর্য অস্ত। সানরাইজ মানে কি, সূর্যোদয়, আর সেট মানে কি, অস্ত যাওয়া। তাহলে হোয়েন, যখন, দ্য ব্রাইট সানসেট, উজ্জ্বল যে সানসেট, সূর্যের অস্ত যাওয়া, ফিলস, পরিপূর্ণ করে দেয়। অস্ত যাওয়ার আগের মুহূর্ত, সূর্য উজ্জ্বল ভাবে উঠেছে, শীত থেকে জাস্ট ফিরে এসেছি আমরা, একটু কি হয়েছে, ফিলস, হ্যাঁ থামো একটু, 5 মিনিট, ফিলস করছে দ্য সিলভার উড। উড মানে কি, বন, উডস মানে কি বললাম, বন, সেই বনটাকে এবার কি করছে, সিলভার মানে রূপলি করে তুলছে। দেখবা যখন সুন্দরভাবে পশ্চিম থেকে সূর্য অস্ত যায়, লাল একটা আবহাওয়া হয়, তার আগে একটু সোনালি আবহাওয়া। সিলভার উডস, সিলভার উডস মানে কি বললাম, তার এবার বনটা সিলভার নয়, সূর্যের আলোটা যখন বনে গিয়ে পড়ছে তখন বনটা কেমন হয়ে যাচ্ছে, সিলভার। সিলভার উডস উইথ লাইট, এই আলো, ওই যে সূর্যাস্ত সানসেট, তার আলো অন্যরকম, তার আলো হচ্ছে সোনালি। সেই সোনালি আলোতে ওই সিলভার উড, সেই সিলভার উডটা কি হয়ে যাচ্ছে বলো দেখি, উডটা কি হয়ে যাচ্ছে, সিলভার হয়ে যাচ্ছে। সিলভার মানে কি বলো দেখি, রূপলি হয়ে যাচ্ছে। তারপরে দেখো দ্য গ্রিন স্লোপ, বোঝো গ্রিন মানে কি, সবুজ, স্লোপ মানে কি বলো দেখি, ধাপি, ধাপি বোঝো, স্লোপ। থ্রোজ, ছুড়ে দিচ্ছে, ইটস শ্যাডো, এটা ছায়া। বোঝো আগে, গ্রিন স্লোপস, সবুজ ধাপিগুলি, থ্রোজ, ছুড়ে ফেলছে, ইটস শ্যাডো, এটা ছায়া, ইন দ্য হলো, গর্তের মধ্যে, অফ দ্য হিল, পর্বতের, অ্যান্ড এবং, ওয়াইড, বিস্তারিত করছে, দ্য আপল্যান্ড, ওপরের ভূমিকে, গ্লোজ, চকচক করতে। ভালো করে বোঝো, এইটা হচ্ছে পাহাড়। ধরো এইখানে সূর্য আছে, এই জায়গাটায় সূর্য আছে, বলো এইখানে পড়বে কিনা, যদি এইখানে পড়ে এই জায়গাটা কি হবে, ছায়া হবে। একইভাবে এই জায়গাটায় পড়বে, এই জায়গাটায় ছায়া হবে। কিছু বুঝতে পারছো, পর্বতের উঁচু অংশে আলো পড়বে, নিচু অংশে ছায়া হবে, বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো কি বলছে, এবার বোঝো। দেখো, when the bright sunset
যখন উজ্জ্বল সূর্যাস্ত ফিলস পরিপূর্ণ করে দেয় দ্য সিলভার উডস, ওই রূপলি বনকে উইথ লাইট দিয়ে, তখন কি হয়, দ্য গ্রিন স্লোপ, সেই বনের পাশে বা যে কোনো জায়গায় যদি বড় কোনো পাহাড় থাকে তার যে গ্রিন স্লোপ, সবুজ রঙের স্লোপ থাকে, ধাপ থাকে উঁচু নিচু। সবুজ কেন বলছে, কারণ পাহাড়ের মধ্যে ঘাস হয় বা গাছও হয় অনেক ক্ষেত্রে, তো ছোট ছোট আগাছা হয় অনেক ক্ষেত্রে। কেউ যদি ঝাড়খণ্ড গিয়েছো ওই বিভিন্ন পাহাড়ে উঠেছে দেখবে ছোট ছোট গাছ হয়, পাহাড়ি গাছ। তাহলে গ্রিন বলছিল, গ্রিন স্লোপ থ্রোজ, সেই স্লোপ গুলো ছুঁড়ে দিচ্ছে কি এর শ্যাডো, এর ছায়া কোথায় ছুঁড়ে দিচ্ছে, ইন দা হলো, গর্তের মধ্যে অফ দা হিল, পর্বতের। তাহলে পর্বতের গর্তের মধ্যে কে ছায়া ছুঁড়ে দিচ্ছে, গ্রিন স্লোপ। একটা স্লোপ মানে ধাপ বলি, এখানে ধাপ আছে আর এই ধাপটা সূর্যের আলোতে আলোকিত হচ্ছে, কিন্তু ও এই গর্তটাকে ছুঁড়ে দিচ্ছে তার, ও যে ছায়াটা পাবে কার ছায়া পাবে, ওই উপরের ছায়াটা পাবে, তাই গ্রিন স্লোপ পেয়ে যাচ্ছে তার ছায়া। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তারপরে দেখো অ্যান্ড, এবং কি হচ্ছে, দেখো ওয়াইড দা আপল্যান্ড, এটা এভাবে পড়ো, দা ওয়াইড আপল্যান্ড। কেন এভাবে কেন বলেছে ওয়াইড দা আপল্যান্ড? কবিতার ছন্দকে মেলাতে চাই, ছন্দের মধ্যে সে বন্ধ। আর আমরা কবির ভাষা বুঝতে পারি না, তাই আমরা হলাম অন্ধ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ফুলে আছে গন্ধ। দেখো ছন্দ মেলাতে আমি খুব পড়ে যাই মাঝে মাঝে ধন্দ, মানে ধন্দে। দেখো ওয়াইড দা আপল্যান্ড, দা ওয়াইড আপল্যান্ড, ওয়াইড মানে বিস্তৃত, আপল্যান্ড মানে কি উপরের ভূমি, সেটা গ্লো করে। গ্লো করা মানে কি করা, গ্লো করা চকচক করা। আচ্ছা, গ্লো দিয়ে একটা পোকার নাম বলো, গ্লো ওয়ার্ম মানে জোনাকি পোকা, যার পাছায় আগুন জ্বলে, পিটপিট করে। ঠিক আছে, তাহলে গ্লো মানে কি চকচক করা, চকচক করছে। বলো পুরো কবিতাটা কেমন লাগলো?